প্লিজ আবির, তুমি এখান থেকে চলে যাও। আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। দেখো, তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা শুধুমাত্র আমার কারণেই হয়েছে। তাই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। না, আমি তোমাকে এর জন্য কোনোভাবেই দোষারোপ করছি না। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। আমি একবার বললাম তো, আমি এখান থেকে যাব না। আর যখন যাব তোমাকে সঙ্গে নিয়ে যাব। তোমাকে ছাড়া আমি এখান থেকে একটা পাও নড়ব না। আবির প্লিজ, তুমি জেদ করো না। তোমার ফ্যামিলি আছে। তোমার ফ্যামিলি কখনোই একটা ধর্ষিতা মেয়েকে বাড়ির বউ হিসেবে মেনে নেবে না। তাছাড়া তুমি একজন পুলিশ অফিসার। তুমি একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করেছো, এটা সমাজ কোনোভাবেই মেনে নিতে পারবে না। কে মেনে নিল আর কে মেনে নিল না তাতে আমার কিছুই যায় আসে না। এই সব কিছু আমার জন্যই হয়েছে, আর তাই আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে। প্লিজ প্রিয়াঙ্কা, তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও। আমি তো তোমাকে আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না, কারণ আমি একটা ধর্ষিতা মেয়ে। তোমার মতো একটা ভালো ছেলের সঙ্গে আমার জীবনটাকে আমি জড়াতে চাই না। ইনফ্যাক্ট আমি কখনো কারোর সঙ্গেই নিজেকে জড়াতে চাই না। প্রিয়াঙ্কা, এখন কিন্তু সত্যি আমার খুব মেজাজ খারাপ হচ্ছে। তুমি যদি সেটাই আমাকে বিয়ে না করো, তাহলে কিন্তু আমি জোর করে তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। এখন আর জোর করে তুলে নিয়ে বিয়ে করলেই কি হবে? আমার যা কিছু ছিল সব তো হারিয়ে গেছে। এখন তো আর আমার কিছুই নেই। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, আমার শুধু তোমাকে প্রয়োজন। এখন তুমি আমাকে বলো, তুমি আমাকে বিয়ে করবে কি না? তোমাকে আমি কতবার বলবো আমি তোমাকে বিয়ে করতে পারবো না? আমি তোমাকে বারবার বলছি, তারপরও তুমি কেন শুনতে পাচ্ছ না আমার কথাটা? কারণ ভালোবাসি তোমায়, আর তুমি আমার গার্লফ্রেন্ড বলেই তোমার এত বড় সর্বনাশটা হয়েছে। তুমি কি করতে চাইছো বলো তো শুনি। তোমাকে বউ বানাতে, ব্যাস এইটুকুই। আমার আব্বু আম্মু কাল তোমার সঙ্গে দেখা করতে আসবে। তুমি ওদের সামনে এ ব্যাপারে কোনো কথাই বলবে না। দেখো, সব তো কোনোদিন চাপা থাকে না। দেখো, সত্য কোনোদিন চাপা থাকে না। তোমার ফ্যামিলি একদিন না একদিন এইসব ব্যাপার জানতেই পারবে, আর তখন তোমার ফ্যামিলির সামনে তোমাকে ছোট হতে হবে। আমি চাই না আমার ভালোবাসার মানুষটা আমার জন্য তার ফ্যামিলির সামনে মাথা নিচু করে। তোমার জন্য আমি সব করতে পারবো, কিন্তু তারপরেও আমার তোমাকেই লাগবে। আমি আসছি অফিসে, অনেক কাজ আছে। কালকেই মা বাবাকে নিয়ে আসবো। এই কথা বলে আবির প্রিয়াঙ্কাদের বাড়ি থেকে বের হয়ে অফিসে মানে থানায় চলে গেল। আর এদিকে প্রিয়াঙ্কা নিজের রুমে বসে বসে কান্না করছে। তখনই প্রিয়াঙ্কার বাবা তার রুমে আসার প্রিয়াঙ্কাকে বলতে থাকে, দেখ মা, তুই আমার একমাত্র সন্তান। তোর মা মারা যাবার পর তোর অবহেলা হবে বলে আমি দ্বিতীয় বিয়ে করিনি। সেই তুই কিনা আজ আমাকে ছেড়ে চলে যাওয়ার চিন্তা করছিলি? এটা তুই কি করছিলি? তা আমি কি করব বলে দাও। আমার তো সব কিছুই হারিয়ে ফেলেছি। যে জীবনের সতীত্বকে টিকিয়ে রাখতে পারলাম না, সে জীবন দিয়ে আমি কি করব? দেখ, আবির তো বলেছে তোকে বিয়ে করবে, তাহলে তুই কেন এই সিদ্ধান্ত নিচ্ছিস? প্লিজ মা, তুই এরকমটা করিস না। আবির সত্যিই অনেক ভালো একটা ছেলে, সে তোকে অনেক ভালো রাখবে। আবিরকে আমি খুব ভালো করে চিনি, সে কখনো তোর অতীত নিয়ে কোনো প্রশ্ন তুলবে না। কিন্তু আব্বু, তারপরও আমি ওকে বিয়ে করতে চাই না। কারণ আমি যদি ওকে বিয়ে করি বা যে কোনো ছেলেকে বিয়ে করি না কেন, সব সময় আমার নিজেকে ছোট ছোট মনে হবে। কারণ আমি একটা ধর্ষিতা মেয়ে। দেখ মা, তুই তো আর ইচ্ছে করে ধর্ষিত হোসনি, তাহলে এখানে তোর দোষ আসবে কিভাবে? প্লিজ, তুই নিজেকে এভাবে কষ্ট দিস না। আর আমি তোর বাবা হয়ে আমি বেঁচে থাকতে তোর কিছু একটা হয়ে যাবে, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। প্লিজ মা, আমার এমনটা করিস না। এই বলে প্রিয়াঙ্কার আব্বু প্রিয়াঙ্কার রুম থেকে চলে যান। আর এদিকে প্রিয়াঙ্কা আবারও একা বসে বসে কান্না করতে থাকে। তার জীবনটা তো এরকম ছিল না, কত সুন্দর সাজানো গোছানো ছিল, তাহলে হঠাৎ করে কেন এরকম হয়ে গেল? সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কিছু বুঝতে পারছেন না তো? তাহলে চলুন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি আর সবটা আপনাদের খুলে বলি। আজ থেকে 2 বছর আগে প্রিয়াঙ্কা যখন ভার্সিটিতে প্রথম ভর্তি হয়, তখনই তার আবিরের সঙ্গে পরিচয় হয়। আবির তখন অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করত। আবির যখন প্রিয়াঙ্কাকে প্রথম দেখে তখনই প্রিয়াঙ্কার প্রেমে পড়ে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আর তারপর আবির নিজে থেকেই প্রিয়াঙ্কাকে প্রপোজ করে। আবির যথেষ্ট হ্যান্ডসাম ছিল,
তাই যে কোনো মেয়ে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যেত। যদিও প্রিয়াঙ্কা কিছুটা সময় নিয়ে তারপর আবিরের প্রেমের প্রস্তাব অ্যাকসেপ্ট করে। তারপর থেকে তাদের দিনগুলো ভালোই চলছিল। আবির অনার্স কমপ্লিট করার পরপরই পুলিশের চাকরি পায়, কিন্তু ঝামেলাটা তখন থেকেই শুরু হয়। আবিরের পোস্টিং হয় নিজের এলাকাতেই। আবির একজন সৎ এবং আদর্শবান পুলিশ অফিসার। সে কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় করে না, আর তার জন্যই কিছুদিনের মধ্যেই সারা শহরে তার অনেক শত্রু দূরে হয়ে গেল। এই তো সেদিনের ঘটনা। একটা মেয়েকে কিছু ছেলে মিলে রেপ করে রাস্তার পাশে ফেলে রাখে। আবির ডিউটি শেষ করে বাসায় যাচ্ছিল, তখনই মেয়েটাকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখতে পায়। আবির তখন ওই মেয়েটাকে নিয়ে হসপিটালে চলে যায়। আর তারপর মেয়েটাকে সুস্থ করার পর আবির ওই ছেলেগুলো সম্পর্কে মেয়েটার কাছ থেকে তথ্য নেয় এবং ছেলেগুলোকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায়। আর তারপর আবির নিজেই ছেলেগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে, যার কারণে ওই ছেলেগুলোর 6 মাসের জেল হয়। 6 মাস পর ওই ছেলেগুলো জেল থেকে বের হয়ে আসে, আর তারপরেই তারা আবিরকে বিভিন্নভাবে থ্রেট দিতে থাকে। তুই আমাদের সঙ্গে যেটা করেছিস এটা কিন্তু আমরা তোকে ফিরিয়ে দেব। আমি তোদেরকে তোদের যোগ্য শাস্তি দিয়েছি, তাহলে তোরা আমাকে কি ফিরিয়ে দিবি বলতো শুনি। আমাদের যা ইচ্ছা আমরা তাই করব। আমরা তো আর তোর মা বোনকে ধরে এনে ধর্ষণ করিনি, তাহলে তোর তো সমস্যা কেন হলো? তুই তুই যাদেরকে ধর্ষণ করেছিস বা তোরা যাদেরকে ধর্ষণ করেছিস তারা সবাই কারোর না কারোরই বোধ। আমাকে প্রতিবাদ করতে হলে ভুক্তভোগী যে আমার আপন কেউ সেটা হতে হবে। এটা কোন হাদিসে লেখা আছে? আমি আইনের রক্ষক, আইন রক্ষা করা আমার কর্তব্য। আমার সামনে যে অপরাধ করবে আমি তাকে শাস্তি দেবই। ঠিক আছে, তাহলে তুই প্রস্তুত থাক। আমি তোর খুব কাছের কারোর সঙ্গে এটা করতে চলেছি। আমিও দেখে নিতে চাই তোর বুকের পাটা কত বড়, তোর সাহস কতটা। এই কথা বলে আবির সেখান থেকে চলে আসে। আর এদিকে রাফি আবিরের ব্যাপারে সবকিছু খোঁজখবর নিতে থাকে। আবির তার সঙ্গে রিলেশনে আছে, ফ্যামিলিতে কে কে আছে, এভরিথিং। আর সেখান থেকেই রাফি জানতে পারে আবির প্রিয়াঙ্কার সঙ্গে সম্পর্কে আছে। প্রিয়াঙ্কা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তাকে দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে এমন চেহারা। আর সেই জন্যই তো আবির প্রিয়াঙ্কাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু আবিরের এই ভালোবাসা প্রিয়াঙ্কার জীবনে কাল হয়ে দাঁড়ালো। এটা কিন্তু প্রিয়াঙ্কা আর আবির কেউ কোনোদিন কল্পনাও করেনি। এই তো সেদিন বিকেলবেলা ভার্সিটি শেষ করে প্রিয়াঙ্কা বাসায় আসছিল, তখনই হঠাৎ কিছু ছেলে পেলে তার পথ আটকে দাঁড়ায়। প্রিয়াঙ্কা সবসময়ই একা একা ভার্সিটিতে যাওয়া আসা করত, যদিও তার বাবা তার জন্য ড্রাইভার রেখে দিয়েছিল। কিন্তু প্রিয়াঙ্কা একজন মানুষকে তার সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করবে এটা পছন্দ করতো না। তাছাড়া সে নিজেও গাড়ি ড্রাইভিং করতে জানতো, আর সেজন্য সে সবসময় একা একাই গাড়ি নিয়ে বের হতো। কয়েকটা ছেলে প্রিয়াঙ্কার গাড়ির সামনে এসে দাঁড়ায়, আর এটা থেকে প্রিয়াঙ্কা গাড়ি দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে আসে আর তাদেরকে বলে, কি ব্যাপার, কি হয়েছে? আপনারা আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছেন কেন? তোকে একটু আদর করব তাই। আরে এসব আপনি কি বলছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, আমার মাথা একদম ঠিক আছে। আর এই সব কিছুর জন্য কে দায়ী জানিস? আশ্চর্য ব্যাপার, যেখানে আমি আপনাকেই চিনি না, আর আপনার এই কৃতকর্মের পেছনে কে দায়ী থাকবে সেটা আমি জানবো কি করে? প্লিজ আপনার আমার পথ থেকে সরে দাঁড়ান, আমাকে বাসায় যেতে হবে। মামুনি, বাসায় তো অবশ্যই যাবে, কিন্তু তার আগে আমরা তোমার একটু আদর করে দেব, তারপরই তুমি যাবে। এই বলে তখনই রাফি তার সঙ্গে থাকা ছেলে পেলেদের প্রিয়াঙ্কাকে তুলে নিতে বলে। রাফির আদেশ পাওয়া মাত্রই ওই ছেলেগুলো আর এক মুহূর্তও দেরি না করে প্রিয়াঙ্কাকে তাদের গাড়িতে তুলে নেয়, আর সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার মুখ চেপে ধরে। তারা সেখান থেকে প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা একটা বাংলো বাড়িতে চলে গেল। আর তারপর যা হলো তা না বলাই ভালো। প্রিয়াঙ্কার যখন জ্ঞান ফিরে আসলো তখন সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলো। প্রিয়াঙ্কার জ্ঞান ফিরে আসতেই দেখতে পেল আবির প্রিয়াঙ্কার বাবা আর হসপিটালের একজন ডক্টর তার পাশে দাঁড়িয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা তার বাবাকে বলতে লাগলো, বাবা, আমি এখানে আসলাম কি করে? তুমি অজ্ঞান অবস্থায় রাস্তার পাশে পড়েছিলে, আমরাই তোমাকে সেখান থেকে হসপিটালে নিয়ে এসেছি। তোমার সঙ্গে কি হয়েছিল বলো তো আমাদের? তুমি তো গাড়িতে করে ভার্সিটি থেকে বাড়িতে আসো, কিন্তু আজ হঠাৎ তোমার সঙ্গে এরকম কেন হলো? প্রিয়াঙ্কা তখন আর কোনো কথাই বলছে না, চুপচাপ কান্না করছে। তখনই আবির প্রিয়াঙ্কার বাসায় গিয়ে বসে, আর তারপর প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, কি হলো প্রিয়াঙ্কা, তুমি কোনো কথা বলছো না কেন? এভাবে চুপচাপ বসে আছো কেন? আমরা তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি, তুমি প্লিজ আমাদের কথার উত্তর দাও। কি উত্তর দিব তোমাদের? আমি তো নিজেই ভেবে পাচ্ছি না যে তোমাদেরকে কি বলবো। কেন, কি হয়েছে তোমার সঙ্গে? প্লিজ তুমি আমাদেরকে খুলে বলো। সন্ধ্যা পার হয়ে যাচ্ছিল, তুমি বাসায় যাচ্ছিলে না,
আর এটা দেখে আঙ্কেল আমাকে ফোন করে, আর তারপরে আমি টিম নিয়ে তোমাকে খুঁজতে বের হই। আর রাত 12টার দিকে তোমাকে আমরা রাস্তার পাশে পড়ে থাকতে দেখি। তারপরে সেখান থেকে আমরা তোমাকে নিয়ে আসি। তোমার নিশ্চয়ই এত করে আমাকে মেডিকেল চেক আপ করিয়েছো, তাহলে তো বুঝেই গেছে। তাহলে আর প্রশ্ন করছো কেন আমার মুখ থেকে শুনতে? হ্যাঁ, আমি ধর্ষিতা হয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বুঝতে পেরেছো। আমি তোমার কাছ থেকে এটাই জানতে চাই, তোমার এই সর্বনাশের জন্য কে দায়ী? কে তোমার এই অবস্থা করেছে? তাকে আমি ছাড়বো না। তুমি তাকে কিছুই করতে পারবে না, আর তুমি তাকে খুব ভালো করেই চেনো। তাকে হাতের নাগালে পাওয়া এতটাও সহজ নয়। এই বলে প্রিয়াঙ্কা কান্না করতে থাকে। আর এদিকে আবির ঠান্ডা মাথায় চিন্তা করতে থাকে কি করতে পারে প্রিয়াঙ্কার সঙ্গে এরকম। কারণ প্রিয়াঙ্কার ফ্যামিলিতে এমন কোনো প্রবলেম নেই যাতে বাইরের মানুষ তাদের শত্রু হতে পারে। তাছাড়া প্রিয়াঙ্কার বাবা খুব সহজ সরল একজন মানুষ। তিনি কখনোই কারোর সঙ্গে কোনো ব্যাপারে ঝামেলায় যেতে চান না। বরাবরই তিনি শান্তিপ্রিয় মানুষ। তখনই হঠাৎ করে আবিরের মনে পড়ে যায় রাফির কথা। কারণ রাফি একমাত্র মানুষ যে কিনা তাকে বলেছিল সে আবিরের ক্ষতি করেই ছাড়বে। কিন্তু ক্ষতিটা যে এভাবে করবে এটা আবির কোনোদিন কল্পনাও করেনি। আবির হয়তো মনে মনে ভেবেছিল রাফি যদি তার ক্ষতি করতেও চায় তাহলে হয়তো আবিরের কিংবা তার ফ্যামিলির, কিন্তু সেটা প্রিয়াঙ্কা পর্যন্ত পৌঁছে যাবে এটা আবির ভাবতেই পারেনি। তাই আবির প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা প্লিজ তুমি নিজেকে সামলাও। আমি ওই শুয়োরের বাচ্চাকে কোনোভাবেই ছাড়বো না, ওকে আমি দেখে নিব। কারোর কোনো কিছু করার কোনো প্রয়োজন নেই। আমার সঙ্গে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমার জন্য আর কোনো ঝামেলায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঝামেলাটা তোমার জন্য নয়, ঝামেলাটা আমার জন্য হয়েছে। তাই আমাকে বিষয়টা দেখতে হবে। তুমি নিজেকে একটু শক্ত করো, আমি আসছি। এই বলে আবির তখনই হসপিটাল থেকে বের হয়ে থানায় চলে আসলো। আমির পুলিশের রেসিপি। আবির থানায় বসে বসে ভাবতে লাগলো রাফি এটা কিভাবে করতে পারলো, পারবেই না বা কেন। রাফি এলাকার কয়টা মেয়েকে ধর্ষণ করেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এবার সে পুলিশের রেসিপি আবিরের গার্লফ্রেন্ডের সঙ্গে এরকমটা করেছে। আবির তো তাকে কোনোভাবেই ছেড়ে দেবে না। তাই আবির তখনই পুলিশ ফোর্স নিয়ে সোজা রাফির বাড়িতে চলে গেল। কিন্তু রাফিকে সেখানে পেল না। রাফির বাড়িতে যাওয়ার পর রাফির বাবার সঙ্গে আবিরের দেখা হয়। আর তখনই আবির সেখান থেকে জানতে পারে, দেখো না অফিসার, আপনাকে আমি আগেই বলেছিলাম আপনি আমার ছেলের সঙ্গে লাগতে আসবেন না, তাহলে সে আপনার সঙ্গেও খারাপ কিছু করতে দুইবার চিন্তা করবে না। কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আপনি ইচ্ছা করে আমার ছেলের পিছনে পড়েছেন। এবার সামলে নিন। সামনে তো নেব সেটা অবশ্যই, কিন্তু আপনার এই নবাব দাদাকে আমি আর বাইরের আলো বাতাস খেতে দেবো না। ঠিক 24 ঘন্টার মধ্যে যদি আপনার ছেলেকে আমি 14 তারিখের ভিতর ভর্তি না পেয়েছি, আমার নামও আবির নয়, এটা আপনাকে বলে গেলাম। এই বলে আবির থানায় চলে আসে আর তার পার্শ্ববর্তী সকল থানায় রাফির ব্যাপারে খোঁজ নিতে বলে। আবিরকে বেশি সময় নিতে হলো না। সে 2 ঘন্টার মধ্যেই জানতে পেরে গেল আবির শহর ছেড়ে পালানোর ধান্দা করছে। সে আজকের ফ্লাইটেই ইংল্যান্ড যাওয়ার চিন্তা করছে। কিন্তু আবির কি আদৌ থাকে যেতে দেবে? তো ভিউয়ার্স, চলুন দেখা যাক কি হয়। আবির রাফির ব্যাপারে জানতে পারার পর সোজা ঢাকা এয়ারপোর্টে চলে আসে আর অপেক্ষা করতে থাকে কতক্ষণে রাফি এসে সেখানে পৌঁছাবে। কারণ বাইরে থেকে অ্যারেস্ট করা এতটাও সহজ হবে না। কিছুক্ষণের মধ্যেই রাফি সেখানে চলে আসে, কিন্তু তাকে চিনতে পারাটা অতটাও সহজ ছিল না। কারণ লম্বা জ্যাকেট, সে সঙ্গে মুখে দাঁড়িয়ে আর মাথায় ক্যাপ, চারপাশে বারবার টাকা ছিল। তার এমন মনোভাব দেখে আমির বুঝে গিয়েছিল এটাই রাফি, কারণ চোরের মন সবসময় পুলিশ পুলিশ থাকে। আমির পেছন থেকে গিয়ে রাফির কাঁধে হাত রাখে আর বলতে থাকে, তুই আর পালাতে পারবি না, তোকে এখনই আমি শ্বশুর বাড়ি নিয়ে যাব। এসিপি আমাকে ছেড়ে দে, তা না হলে এখন তোর সঙ্গে যেটা হয়েছে ভবিষ্যতে তোর সঙ্গেও এর চাইতেও আরও খারাপ হবে। তুই আমার সাথে আর খারাপ কি করবি, সেটার জন্যই তো আমি এখানে এসেছি। আমি সেটাই দেখতে চাই। এই বলে তখনই আবির রাফির হাতে হাত করা পরিয়ে দেয় আর তাকে নিয়ে সোজা থানায় চলে আসে। এদিকে প্রিয়াঙ্কাকে হসপিটাল থেকে রিলিজ করা হয়েছে। তার বাবা তাকে নিয়ে বাসায় চলে এসেছে। আর তারপর এই আবির প্রিয়াঙ্কাদের বাসায় আসে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য। প্রিয়াঙ্কা নিজের রুমের ব্যালকনিতে বসে আছে। আবির তার সামনে এসে বসে আর বলতে থাকে, ওকে তো আমি 14 শিকের ভিতর ভরে রেখেছি, এবার ওর নামে এমন মামলা দেব ও কেন ওর 14 পুরুষ চেষ্টা করলেও জেলের বাইরে আসতে পারবে না।
প্রিয়াঙ্কার কোনো কথাই বলছেন না। আনমনে হয় আকাশের দিকে তাকিয়ে আছে। তাই আবির প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে থাকে, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, আর অভিমান করাটাই স্বাভাবিক, কারণ আমার জন্য আজ তোমার এই দশা হয়েছে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি কেন অযথাই আমার কাছে ক্ষমা চাইছো? তুমি তো সেরকম কিছুই করনি। তুমি আইনের রক্ষক, আর তুমি যদি এই ব্যাপারটাকে প্রশ্রয় দিতে তাহলে তুমি তোমার দায়িত্ব পালন করতে না, আর সেটা আমি বরদাস্ত করতাম না। প্লিজ তুমি নিজেকে একটু স্বাভাবিক করার চেষ্টা করো। প্লিজ এখান থেকে চলে যাও, আমাকে একটু একা থাকতে দাও। আবির তখন আর কোনো কথাই বলল না, সেখান থেকে চুপচাপ উঠে চলে আসলো। এদিকে প্রিয়াঙ্কা আজ 3 দিন পর নিজের মোবাইল ফোনটা অন করেছে। তখনই একটার পর একটা মেসেজ আর কল আসতে শুরু করেছে। কারণ রাফি নামের সেই ছেলেটা প্রিয়াঙ্কাকে ধর্ষণ করেই ক্লান্ত হয়নি। প্রিয়াঙ্কার ধর্ষণের ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে, যেটা প্রিয়াঙ্কার বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন সবার মোবাইলে চলে গিয়েছে। তাই প্রিয়াঙ্কার মোবাইলে একটার পর একটা কল আসতে থাকে। প্রিয়াঙ্কা সবার কল রিসিভ না করলেও তার বেস্ট ফ্রেন্ড তিশার ফোনটা রিসিভ করে, আর তখনই অপর প্রান্ত থেকে শুনতে পায়, দোস্ত, এসব কি দেখছি? এসব কি করে হলো? তোর সঙ্গে কেউ কি করে এমনটা করতে পারলো? প্রিয়াঙ্কা কোনো উত্তর না দিয়েই ফোনটা কেটে দিল আর চিন্তা করতে লাগলো সে নিজের এই জীবন আর রাখবে না, কারণ তার মান ইজ্জত সব কিছুই তো চলে গিয়েছে। এখন আর বেঁচে থেকে কি হবে? সে ব্যালকনি থেকে সোজা রুমে চলে যায় আর ফ্যানের সঙ্গে নিজের গলার ওড়নাটা ঝুলিয়ে নেয়। ঠিক ওই মুহূর্তেই তাদের বাড়ির কাজের মেয়ে এসেছিল তাকে দুপুরের খাবার দিতে। প্রিয়াঙ্কাকে এই অবস্থায় থেকে সে চিৎকার শুরু করে আর প্রিয়াঙ্কার বাবাকে ডেকে নিয়ে আসে। সাহেব, ও সাহেব, তাড়াতাড়ি আসেন, ম্যাডাম কি করতেছে দেখে আসেন। আরে ভাই, সব থেকে কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি এই মুহূর্তে কি দেখাবো? সবাই জেনে গেছে আমি ধর্ষণ হয়েছি। আমি নিজের জীবন রাখতে চাই না, প্লিজ আমাকে ছেড়ে দাও। হ্যাঁ, সবাই এটা জানে তুমি ধর্ষণ হয়েছ, আর এটাও জানে যে কেউ ইচ্ছা করে ধর্ষণ হয় না। এখানে তোমার কোনো দোষ নেই, তুমি কোন অপরাধ করনি। যে তোমাকে ধর্ষণ করেছে সেই অপরাধী, আর আইন তাকে শাস্তি দিবেই। কে কি করবে না করবে সেই ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি এই জীবন রাখবো না, এটাই শেষ কথা। প্লিজ তোমরা আমাকে ছেড়ে দাও। এই কথা বলে প্রিয়াঙ্কা কান্নাকাটি করতে শুরু করে, আর তখনই প্রিয়াঙ্কার বাবা কোনো উপায়ান্তর না দেখতে পেয়ে আবিরকে ফোন করেন, আর আবির প্রিয়াঙ্কার বাবার ফোন পেয়ে মুহূর্তের মধ্যে সেখানে ছুটে আসে। প্রিয়াঙ্কাকে এই অবস্থায় দেখে আবির বলতে থাকে, প্রিয়াঙ্কা, তুমি কি সত্যিই পাগল হয়ে গেছো? আমি তো আছি, আঙ্কেল তো আছে। আমরা অবশ্যই অপরাধীকে তার সর্বোচ্চ শাস্তি দেব এবং তোমাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসব। তুমি একটু আমাদের উপরে ভরসা রাখো। আমি ভরসা রেখে কি করব বলো? আমি কিভাবে একটা স্বাভাবিক জীবনে ফিরে আসব? আমি যতই চেষ্টা করি না কেন স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, কিন্তু এই সমাজ কোনো দিন আমাকে সেটা করতে দেবে না, কারণ সমাজের মুখে আমি এখন একটা ধর্ষিতা মেয়ে। আমি সমাজের ধারণা বদলে দেব। তুমি ইচ্ছাকৃত ধর্ষণ হওনি। যে তোমাকে ধর্ষণ করেছে সেই অপরাধী, আর তাকে কঠোর থেকে কঠোরতার শাস্তির ব্যবস্থা আমি করব। তো কি সব কিছু ঠিক হয়ে যাবে নাকি? কোনো কিছুই কোনো দিন আর ঠিক হবে না। প্লিজ তুমি এখান থেকে চলে যাওয়ায় কখনো আমার সামনেও এসো না। এই বলে প্রিয়াঙ্কা আবারও কান্না করতে থাকে। তখনই আবির বলে, এটা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমি তোমায় ভালোবাসি আর তোমায় বিয়ে করব বলে কথা দিয়েছি। হ্যাঁ, সেটা যখন আমি ভালো ছিলাম তখনকার কথা, আর এখন আমি একটা ধর্ষিতা মেয়ে। তো কি হয়েছে? তখনও তোমায় আমি ভালোবাসি, এখনও তোমায় আমি ভালোবাসি। আমার ভালোবাসার বিন্দুমাত্র পরিমাণ আসেনি, আর আসবেও না। এরপর কি হলো সেটা তো আপনারা দেখতে পারেন। প্রিয়াঙ্কা তো ঠিক করে নিয়েছে সে কোনোভাবেই আর আবিরকে নিজের জীবনের সঙ্গে জড়াবে না, কারণ আবির একটা ভদ্র ফ্যামিলির ছেলে, আর তার ফ্যামিলিরও একটা মান ইজ্জত আছে। তাই প্রিয়াঙ্কা চায় না কোনোভাবেই প্রিয়াঙ্কার এই জীবনের সঙ্গে ভালো জীবনটাকে জড়িয়ে নেয়। আবির সেদিন রাতেই তার ফ্যামিলির সবার সঙ্গে কথা বলে, যদিও তার ফ্যামিলি এই ব্যাপারটা কোনোভাবেই মেনে নিচ্ছিল না, কিন্তু আবির প্রচণ্ড জেদি, তাই সে তার পরিবারকে স্পষ্ট জানিয়ে দেয়, দেখো, তোমরা যে যাই কিছু করো,
আর যে যাই কিছু বলো না কেন, আমাকে প্রিয়াঙ্কার থেকে কোনোভাবেই আলাদা করতে পারবে না। আমি ঠিক 1 সপ্তাহের মধ্যেই প্রিয়াঙ্কাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসব। তারপর তোমরা আমাকে এই বাড়িতে জায়গা দেবে কি দেবে না সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তোর সঙ্গে একমত, কারণ মেয়েটার সঙ্গে তোর সম্পর্ক ছিল বলে আজ মেয়েটার এই অবস্থা হয়েছে। তাই মেয়েটার বিপদে মেয়েটাকে ফেলে রেখে চলে আসাটা কাপুরুষের কাজ। দেখো, তোমরা প্লিজ এটা বোঝার চেষ্টা করো। মেয়েটা ধর্ষিতা, আর ওকে বিয়ে করলে সমাজে আমাদের মান ইজ্জত বলতে কিছুই থাকবে না। সবাই বলবে ওই মেয়ের বাবা টাকার পয়সার জন্য আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে। যার মানসিকতা যেমন, সে তো তেমন কথাই বলবে। আমরা তো আর মানুষের মানসিকতা কোনো দিনও পরিবর্তন করতে পারবো না। হ্যাঁ আব্বু, তুমি একদম ঠিক কথাই বলেছ। আর মানুষের মানসিকতা প্রয়োজন করারও আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা ভালো থাকতে পারলেই হলো। কে কি বলল না বলল সে ব্যাপারে মাথা ব্যথা দেখানোর কোনো প্রয়োজন নেই। এই বলে আবির নিজের রুমে চলে আসে আর সঙ্গে সঙ্গে প্রিয়াঙ্কার আব্বুকে ফোন দিয়ে সবকিছু জানিয়ে দেয়। এই কথা শুনে প্রিয়াঙ্কার আব্বু মনে মনে একটু খুশি হন, কারণ প্রিয়াঙ্কা ওনার একটা মাত্রই সন্তান। প্রিয়াঙ্কাকে তিনি কোনোভাবেই হারাতে চান না। রাত 10টা বাজে। প্রিয়াঙ্কার বাবা নিজেই প্রিয়াঙ্কার রুমে তার জন্য খাবার নিয়ে যান। মা, আবিরের পরিবার সবকিছু মেনে নিয়েছে, এবার তো তুই একটু শান্ত হো। তোমরা কি শুরু করেছো আমি সেটাই বুঝতে পারছি না। তোমরা চাইলেও আমি আবিরকে বিয়ে করব না। আবির আমার সতীত্বকে ভালোবেসেছিল, আর এখন তো আমার সেটাই নেই। দেখ, সে যদি তার ভালোবাসায় ঘরে ভাঙন দিতে না চায়, তাহলে তুই কেন ইচ্ছে করে তোর ভালোবাসা করে ভাঙন দিচ্ছিস? জানিস আবিরকে কথাটা ভালোবাসে, তারপরেও কেন ছেলেটাকে কষ্ট দিতে চাইছিস? আমি কাউকে কষ্ট দিতে চাইছি না। আমি শুধু এইটুকুই চাই যে আমার জন্য কারোর মান সম্মান হানি না হোক। পরে চিন্তা করা যাবে, এখন তুই আগে খাবারটা খেয়ে নে, সারাদিন তো কিছুই খাসনি। এই কথা বলে প্রিয়াঙ্কার আব্বু নিজেই প্রিয়াঙ্কাকে খাবার খাইয়ে দিতে লাগলেন। প্রিয়াঙ্কা ছোট বাচ্চার মতো তার বাবার হাত থেকে খাবারটা খেয়ে নিল, একদম সেই ছোটবেলার মতো। তারপর তার বাবা তাকে ওষুধ খাইয়ে দিয়ে নিজের রুমে চলে গেল। এরপর দেখতে দেখতে 2 দিন চলে গেল। 3য় দিন আবির তার বাবা মা সহ তার একমাত্র ছোট বোন রিয়াকে সঙ্গে নিয়ে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে এসেছে। যদিও আবিরের মা ইচ্ছাকৃত আসতে চায়নি, আবির এবং তার বাবার জোড়াজুড়িতেই আসতে বাধ্য হয়েছেন। সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখনই আবিরের আব্বু বলে, দেখো, তুমি একদম মন খারাপ করো না। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা আমার এই ছোট্ট মেয়েটা রিয়ার সঙ্গেও হতে পারতো। তখন আমরা কি করতাম বলো তো? হ্যাঁ ভাবি, আব্বু একদম ঠিক কথাই বলেছে। আর যদি আমার সঙ্গে এরকমটা হতো, তাহলে তো আমার ফ্যামিলি আর আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিতে পারতো না। তাছাড়া ভাইয়া তোমাকে ভালোবাসে, এটাই সবচাইতে বড় কথা। তাই প্লিজ, আমরা সবাই তোমাকে রিকোয়েস্ট করে বলছি, যা হয়েছে সব ভুলে যাও, ভাইয়াকে কষ্ট দিও না। কিন্তু তারপরও আমার জন্য সমাজে আপনাদের মানহানি হবে। সবাই বলবে একটা ধর্ষিতা মেয়েকে নিজের পুত্রবধূ বানিয়েছেন। যার মানসিকতা ছোট, সে তো ছোট কথা বলবেই। তাই বলে কি আমরা ভালো কাজগুলো থেকে দূরে থাকবো? কখনো না। আর এর মধ্যে সবচেয়ে বড় কথা, আবির তোমাকে ভালোবাসে, আর ভালোবাসার মধ্যে কখনো লোকের কথা ঢোকাতে হয় না। এরপর আবিরের বাবা প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলেন। আবিরের বাবা বলেন, বিআই সাহেব, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি আজই আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে যেতে। এটা তো আরো ভালো কথা, এতে আমার কোনো সমস্যা থাকতে যাবে কেন? কারণ আমার বাড়িতে মেয়েটা সারাক্ষণ একা একা থাকে, আর এই সব কিছু নিয়ে দুশ্চিন্তা করে। আপনার বাড়িতে গেলে মানুষজন পাবে, তাদের সঙ্গে গল্প গুজব করবে। আমার মেয়ে আলহামদুলিল্লাহ ভালোই থাকবে। তাহলে তো খুবই ভালো হয়। আমার একজন পরিচিত অ্যাডভোকেট আছে, আমি এখনই ওকে এখানে ডেকে নিয়ে আসছি, আর আমার বৌমাকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। এরপর আবিরের আব্বু তখনই ওনার অ্যাডভোকেট বন্ধুকে প্রিয়াঙ্কাদের বাড়িতে নিয়ে আসেন, আর আবির আরও প্রিয়াঙ্কার ম্যারেজ রেজিস্ট্রি করিয়ে দেন। তারপর তিনি প্রিয়াঙ্কার হাত দুটো ধরে বলতে থাকেন, তুমি আজ থেকে আমার পুত্রবধূ। তোমার মান ইজ্জত সব কিছু রক্ষা করার দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ ভাবি, তুমি একদম মন খারাপ করবে না, আমরা সবাই আছি তোমার পাশে। এরপর সেদিন রাতেই প্রিয়াঙ্কাকে নিয়ে আবিরের বাড়িতে চলে আসা হয়। রিয়া প্রিয়াঙ্কার সঙ্গে বসে গল্প করছে, তখনই আবির সেখানে আসে।
রিয়া আবিরকে দেখে রুম থেকে বের হয়ে চলে যায়। রিয়া চলে যাওয়ার পর আবির রুমের দরজাটা লাগিয়ে দেয় আর প্রিয়াঙ্কার পাশে এসে বসে। প্রিয়াঙ্কা আবিরকে দেখে কিছুটা নড়ে চড়ে বসে, আর তখনই আবির প্রিয়াঙ্কার হাতে একটা শপিং ব্যাগ তুলে দিয়ে বলতে থাকে, আমাকে ক্ষমা করো, তোমাকে লাল বেনারসি পরিয়ে এই বাড়িতে নিয়ে আসার কথা থাকলেও আজ পরিস্থিতির কারণে তোমাকে খালি হাতেই এই বাড়িতে নিয়ে আসতে হলো। তো কি হয়েছে? এখানে তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে, খুলে দেখো, আশা করি ভালো লাগবে। প্রিয়াঙ্কা তখন আবিরের হাত থেকে শপিং ব্যাগটা নিয়ে দেখতে থাকে ভিতরে কি আছে। ব্যাগের ভিতর একটা নীল শাড়ি, সেই সঙ্গে কিছু জুয়েলারি। তখনই আবির প্রিয়াঙ্কাকে বলতে থাকে, লাল বেনারসিতে তো তোমাকে দেখা হলো না, এখন প্লিজ আমার জন্য একটু এই শাড়িটা পরে আসো, তোমায় দেখব। প্রিয়াঙ্কার কখনো কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও আবিরের জন্য সে ওয়াশরুম থেকে শাড়িটা পরে আসলো। প্রিয়াঙ্কা আবিরের সামনে দাঁড়িয়ে আছে। তখনই আবির প্রিয়াঙ্কাকে নিয়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে চলে গেল। পিছন থেকে প্রিয়াঙ্কার মাথায় শাড়ির আঁচলটা দিয়ে ছোট্ট একটা ঘুমটা দিয়ে বলতে লাগলো, অনেক সুন্দর লাগছে আমার রাঙা পরি বউটাকে। তুমি আমাকে পাম দিচ্ছ তাই না? তুমি আমার কে হও? এতদিন তোর গার্লফ্রেন্ড ছিলাম, আর এখন তোমার বউ। তাহলে আমি তোমাকে কেন পাম দিব বলো তো? পাম তো গার্লফ্রেন্ডকে দিতে হয়। এই বলে আবির তার প্যান্টের পকেট থেকে ছোট্ট একটা প্যাকেট বের করে, আর সেটা থেকে প্রিয়াঙ্কার জন্য একটা ডায়মন্ডের আংটি বের করে। সেটা প্রিয়াঙ্কার হাতে পরিয়ে দিয়ে বলে, আজকের দিনটা যদিও খুব স্পেশাল হওয়ার কথা ছিল, কিন্তু স্পেশাল বানাতে পারলাম না। তবে এই নাও তোমার জন্য ছোট্ট উপহার, ভবিষ্যতে তোমাকে আরও ভালো কিছু দিয়ে খুশি করার চেষ্টা করব। এই বলে আবির প্রিয়াঙ্কার হাতে আংটিটা পরিয়ে দেয়। প্রিয়াঙ্কা মুচকি মুচকি হাসতে থাকে। এটা দেখে আবির বলতে থাকে, কি হলো, তুমি এভাবে মুচকি মুচকি হাসছো কেন? তোমাকে দেখে হাসতে ইচ্ছে করছে, তো কি করব বলো? জানো, তোমাকে মুচকি হাসিতে অনেক সুন্দর লাগে। আবার তুমি আমাকে পাম দিচ্ছ? ধুর, আমি তোমাকে কেন পাম দেব? যাও বিছানার উপর গিয়ে বসো, আমি তোমার জন্য তোমার পছন্দের বিরিয়ানি নিয়ে এসেছি, আজ তোমাকে আমি নিজের হাতে খাইয়ে দিব। এই বলে আবির প্রিয়াঙ্কাকে নিজের হাতে খাইয়ে দেয়, আর তারপর সে প্রিয়াঙ্কাকে বলে, যাও ঘুমিয়ে পড়ো, আমাকেও ঘুমাতে হবে, কারণ সকালে আমার আবার অফিসে যেতে হবে। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে বিছানায় এসে শুয়ে পড়ে। এদিকে আবিরও হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। এরপর দিনগুলো ভালোই যাচ্ছিল। দেখতে দেখতে প্রায় 6 মাসের মতো সময় চলে যায়। ইতিমধ্যে প্রিয়াঙ্কা অনেকটাই সুস্থ জীবনে ফিরে এসেছে। তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটা ভুলতে শুরু করেছে। তাই আবির তাকে আবারও ভার্সিটিতে যাওয়ার কথা বলে। এই কথা শুনে প্রিয়াঙ্কা বলতে থাকে, আমি ঠিক করেছি, আমি আর পড়াশোনা করব না। এখন আমি সংসার নিয়েই ব্যস্ত থাকবো, কারণ আমি বাইরে গিয়ে চাকরি বাকরি কিছুই করতে চাই না। দেখো, তুমি আমার বিয়ে করা বউ, তুমি বাইরে গিয়ে চাকরি করো এটা আমিও চাই না, কিন্তু তারপরেও তুমি একজন ভালো স্টুডেন্ট, পড়াশোনাটা তোমার শেষ করা উচিত। আর আমি বললাম তো আমি আর পড়াশোনা করতে চাই না, প্লিজ। তারপরও তুমি আমাকে জোর কেন করছো? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে আমি তোমাকে জোর কেন করব? আমি তো শুধু তোমায় বললাম যে তুমি ছাত্রী হিসেবে যথেষ্ট ভালো, তাই তোমার উচিত অনার্সটা অন্তত কমপ্লিট করা। বাদ দে ভাইয়া, ভাবি যখন পড়াশুনো করতে চায় না তখন তাকে আর জোরাজুরি করিস না। সে যেভাবে ভালো থাকতে চায় সেভাবেই থাকুক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন পড়াশোনা করতে চাও না তখন আমি তোমাকে আর এই ব্যাপারে কোনো জোর করব না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তখনই সেখানে আবিরের আম্মু এসে পৌঁছায়। আবিরের আম্মু ইদানিং প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেছে। তিনি এখন আর ওইসব কিছু নিয়ে চিন্তা করেন না। এখন তিনিও এটাই মনে করেন এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট, এবং এটা আবিরের জন্যই হয়তো হয়েছে। আবিরের আম্মু তখন প্রিয়াঙ্কাকে বলতে থাকেন, ঠিক আছে বৌমা, তোমাকে পড়াশোনা করতে হবে না, কিন্তু একটা রিকোয়েস্ট করতে চাই তোমাকে, রাখবে তো? হ্যাঁ আম্মু, অবশ্যই, কেন নয়। বৌমা, আমি চাই এখন আমাদের সংসারে ছোট্ট একটা প্রিয়াঙ্কা আসুক। এটা শুনে আবির আর আবিরের ছোট বোন লজ্জায় সেখান থেকে চলে গেল। প্রিয়াঙ্কা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবিরের আম্মু প্রিয়াঙ্কার একদম সামনে গিয়ে দাঁড়ায়।
তারপর প্রিয়াঙ্কার কাঁধে হাত রেখে বলে, দেখো বৌমা, যখন তুমি ঠিক করে নিয়েছো পড়াশোনা করবে না, সংসার করবে, তাই আমি বলি কি এখন একটা বাচ্চা নিয়ে নাও। কারণ আমি সারাদিন অফিস থেকে, রিয়াও বড় হয়ে যাচ্ছে, তা কেউ হয়তো 2-1 বছর পর রিয়া দিতে হবে। তারপর তো তুমি বাড়িতে একাই থাকবে, একা একা কি সময় কাটবে তোমার? আমার যা বলার আমি বললাম, এখন বাকিটা তুমি ভেবে নাও। এই বলে আবিরের আম্মু সেখান থেকে চলে গেল। এদিকে সেদিন রাতের বেলা প্রিয়াঙ্কার আম্মু বসে বসে অপেক্ষা করছিল আবিরের জন্য। আবির একটা জরুরি কাজে বাইরে গিয়েছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। আবির বাসায় আসে তখন রাত আনুমানিক 11টার কাছাকাছি বাজে। আবির রুমে যেতেই প্রিয়াঙ্কা রুমের দরজাটা বন্ধ করে দেয়। এটা দেখে আবির বলতে থাকে, কি ব্যাপার, তুমি এভাবে রুমের দরজাটা বন্ধ করে দিলে কেন? তো কি সারা রাত রুমের দরজা খোলা রাখবো নাকি? সেটা আমি কখন তোমাকে বললাম? আমি তো শুধু এটাই বললাম যে সবেমাত্র রুমে আসলাম আর এক্ষুনি দরজাটা বন্ধ করে দিয়েছো। হ্যাঁ করে দিয়েছি, যাও তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো। আবির তখন প্রিয়াঙ্কার কথায় আর কোনো প্রতিউত্তর না করে সেখান থেকে সোজা ওয়াশরুমে চলে যায়। আর তারপর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসে। ঠিক তখনই প্রিয়াঙ্কা আবিরের সামনে এসে দাঁড়ায়। আবির এতক্ষণ ধরে প্রিয়াঙ্কাকে খেয়াল করেনি, এবার সে প্রিয়াঙ্কার দিকে ফিরে তাকায়। প্রিয়াঙ্কাকে আজ সত্যি এক অন্যরকম সুন্দরী লাগছে। তাছাড়া প্রিয়াঙ্কা আজ একটু হালকা সাজগোজও করেছে। এটা দেখে আবির প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার ম্যাডাম, বিষয়টা কি? আমি তোকে কিছুই বুঝতে পারছি না। আপনি কি মনে মনে কিছু পরিকল্পনা করেছেন নাকি? করলাম, কোনো সমস্যা আছে নাকি? আরে এটা তুমি কেমন কথা বলছো? তুমি মনে মনে কোনো পরিকল্পনা করবে আর তাতে আবার কোনো সমস্যা কেন থাকতে যাবে বলো না? তুমি কি পরিকল্পনা করছো? আমিও তোমার সঙ্গে যুক্ত হতে পারি। তাই তাহলে চলো তোমাকে দেখাই। এই বলে প্রিয়াঙ্কা আস্তে আস্তে আবিরের দিকে এগিয়ে আসতে থাকে। তার চোখ দুটো নেশাময়। আবির বুঝতে পারে প্রিয়াঙ্কার কিছু একটা হয়েছে, তাই আবির প্রিয়াঙ্কাকে বলে, কি হয়েছে? তুমি এভাবে আমার দিকে এগিয়ে আসছো কেন? ওই যে তুমি বললে আমার কি হয়েছে সেটা দেখার জন্য, সেটা দেখানোর জন্যই তো আমি আসছি। প্রিয়াঙ্কা ততক্ষণে আবিরের একদম কাছাকাছি চলে এসেছে। আবির বিছানায় আর প্রিয়াঙ্কার একদম তাকে ঘেঁষে দাঁড়ায়। আবিরের মুখ ততক্ষণে প্রিয়াঙ্কার বুকের কাছাকাছি, একদম কাছাকাছি। আবির প্রিয়াঙ্কার বুকের ধরফরানির শব্দ শুনছিল। তখনই প্রিয়াঙ্কা আবিরের 2 গালে হাত রেখে তার মাথাটা একটু উঁচু করে ধরে, আর তখনই আবিরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তাই 5 মিনিট ধরে প্রিয়াঙ্কা আবিরকে লিপ কিস করতে থাকে। আবির বুঝতে পারে প্রিয়াঙ্কার কিছু একটা হয়েছে, তাই সে এমন করছে। তাই আবির প্রিয়াঙ্কাকে বাধা দেয় না। 5 মিনিট পর প্রিয়াঙ্কা আবিরকে ছেড়ে দিয়ে পেছনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আবির এতক্ষণ ধরে সবকিছু দেখিয়ে চলেছে। প্রিয়াঙ্কা আবিরের বুকের উপর উঠে বসে। তখনই আবির বলতে থাকে, এই কি হলো তোমার? তুমি এমন করছো কেন? আমি আবার কি করলাম? আমি তোমার স্বামীকে আদর করছি। কিন্তু আমার মনে হয় তুমি নেশা করে আছো, তোমাকে অন্যরকম লাগছে। নিজের ভালোবাসার মানুষকে আদর করতে যদি নেশা করার প্রয়োজন হয় তাহলে আমি নেশাই করেছি। তোমার যা ইচ্ছে তুমি তাই ভাবতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। এই বলে প্রিয়াঙ্কা আবারও আবিরের দিকে ঝুঁকে পড়ে আর আবিরকে আদর করতে থাকে। এদিকে আবির বুঝতেই পারছে না হঠাৎ করে প্রিয়াঙ্কার কেমন হয়ে গেল। প্রিয়াঙ্কা তো কখনোই এমন করে না। আর এদিকে বিয়ের এতদিন হয়ে গেল আবির কখনো প্রিয়াঙ্কাকে শারীরিক সম্পর্ক করার জন্য জোর করেনি, কারণ আবির জানে প্রিয়াঙ্কা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। এটা থেকে যতদিন পর্যন্ত সে নিজে বেরিয়ে না আসছে ততদিন পর্যন্ত কোনো ব্যাপারে তাকে জোর করা একদমই ঠিক নয়। প্রায় এভাবে আধা ঘন্টা ধরে চলতে থাকে। প্রিয়াঙ্কা পাগলের মতো আবিরকে কিস করেই চলেছে, আর আবিরের সারা শরীরে ভালোবাসার স্পর্শ এঁকে দিচ্ছে। হাজার হোক আবির একটা পুরুষ মানুষ, একটা মেয়ে আবিরকে এভাবে আদর করছে, এটা দেখে আবির নিজেকে ঠিক করে রাখবে কিভাবে। আবির শেষমেশ প্রিয়াঙ্কার সঙ্গে রেসপন্স করতে থাকে। প্রিয়াঙ্কা আবিরের রেসপন্স পেয়ে আরও উতলা হয়ে ওঠে আর পাগলের মতো আবিরকে ভালোবাসার স্পর্শ দিতে থাকে। এভাবেই দুজন দুজনের মধ্যে হারিয়ে যায়। তারপর থেকে তাদের দিন খুব ভালো হয়ে যায়। সেদিন হঠাৎ করেই প্রিয়াঙ্কার মাথা ঘুরে পড়ে যায়। আবির তখন সকালবেলা ঘুম থেকে উঠে প্রিয়াঙ্কা তার জন্য চা বানিয়ে নিয়ে আসে। ঠিক ওই মুহূর্তেই ঘটনাটা ঘটে। আবির তখনই প্রিয়াঙ্কাকে ধরে নেয় আর বলতে থাকে, এই কি হলো তোমার? কিন্তু প্রিয়াঙ্কা ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে। তাই আবির সঙ্গে সঙ্গেই ডাক্তারকে ফোন করে বাসায় ডেকে নেয়। আর তারপর যেটা শুনে আমি আর কি বলবো ভিউয়ার্স, আপনারাই দেখে নিন। আপনার জন্য একটা সুখবর আছে মিস্টার আবির।
কি সুখবর ডক্টর? আমাদের মিষ্টি খাওয়ান, আপনি প্রথমবারের মতো বাবা হতে চলেছেন। কথাটা শুনে আবিরের খুশি আর দেখে কে। সে এক লাফে প্রিয়াঙ্কাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বউ পাখি, আজ আমি সত্যি অনেক খুশি। আমি তোমাকে যখন প্রথম ভালোবেসেছিলাম তখনই স্বপ্নগুলো দেখতাম। তারপর যখন তোমার সঙ্গে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আমি তো ভেবেছিলাম হয়তো এগুলো কোনো দিন আমার জীবনে আসবেই না। কিন্তু আজ তুমি আমাকে আবারও সেই নতুন করে স্বপ্ন দেখার আবেগ জাগিয়ে দিয়েছো। আবিরের এই কথাগুলো শুনে প্রিয়াঙ্কার লজ্জায় আবিরের বুকে মুখ লুকিয়ে নেয়। আর এদিকে প্রিয়াঙ্কা প্রেগনেন্ট এই খবরটা শুনে দুই পরিবারের সবাই অনেক খুশি হয়। এদিকে আবিরের বোন রিয়া, সে এবছর অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছে। ইতিমধ্যে একটা ছেলের সঙ্গে তার রিলেশন। আবির সেদিন ডিউটি শেষে ফিরছিল, তখনই দেখতে পায় তার বোন একটা ছেলের সঙ্গে রিকশায় করে কোথাও একটা যাচ্ছে। আবির তখন সেখানে আর কিছু না বলে বাসে এসেই দেখতে পায় তার বোন ড্রয়িং রুমে বসে বসে টিভি দেখছে। তখনই ঠাস ঠাস করে তার গালে দুটো চড় বসিয়ে দিয়ে বলতে থাকে, এই দিন দেখার জন্য তোকে পড়াশোনা করতে ভার্সিটিতে পাঠাই। কি হয়েছে ভাইয়া, তুমি এভাবে আমাকে মারছো কেন? দেখ, একদম ন্যাকা সাজার চেষ্টাও করবি না। তুই খুব ভালো করেই জানিস আমি কেন তোকে মেরেছি। এবার বল, ওই ছেলেটাকে আর ওর সঙ্গে কতদিন ধরে ওইসব চলছে? না মানে, আসলে ভাইয়া আমাদের 3 বছরের রিলেশন। আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। চুপ কর তুই। নিজের বড় ভাইকে সব কথা বলতে তোর লজ্জা করছে না? যেখানে তোকে ভার্সিটিতে পাঠাই পড়াশোনা করার জন্য, আর তুই এসব করে বেড়াস। ততক্ষণে আবিরের চিৎকার শুনে প্রিয়াঙ্কা সেখানে চলে আসে আর আবিরকে বলতে থাকে, কি হয়েছে? তুমি এইভাবে ওকে মারছো কেন? কি হয়েছে সেটা আমাকে কেন জিজ্ঞাসা করছে? ওকে জিজ্ঞাসা করলেই তো পারো। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে রিয়াকে নিয়ে সেখান থেকে নিজের রুমে চলে যায়। তারপর বিছানার উপর বসিয়ে রিয়ার পাশে বসে রিয়ার হাত দুটো ধরে বলে, কি হয়েছে আমাকে খুলে বলো তো শুনি। ভাবি, আসলে নীলের সঙ্গে আমার 3 বছর ধরে রিলেশন। আজ আমরা রিকশায় করে একটু ঘুরতে বের হয়েছিলাম, তখনই মনে হয় ভাইয়া দেখে নিয়েছে। 3 বছর ধরে একটা ছেলের সঙ্গে তোমার রিলেশন, আর এই কথাটা তুমি গোপন কেন রেখেছো বলো তো? ভাবি, আসলে নীল এখনও কোনো চাকরি বাকরি করছে না, তাই ফ্যামিলিকে বলার সাহস পাচ্ছি না। কারণ ফ্যামিলিকে এসব বিষয়গুলো জানালেই তো ফ্যামিলি বিয়ের জন্য চাপ দিতে থাকে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তুমি ওর ফোন নাম্বারটা আমাকে দাও, আমি নিজেই একবার ওর সঙ্গে কথা বলে দেখি ও কি বলে। আচ্ছা ঠিক আছে, এই নাও নাম্বার 01734। এই বলে রিয়া প্রিয়াঙ্কাকে মোবাইল নাম্বারটা দিয়ে সেখান থেকে চলে গেল। এদিকে আগে ফুসফুস করতে করতে আবির রুমে প্রবেশ করে। প্রিয়াঙ্কা তার পাশে গিয়ে বসে আর বলতে থাকে, তুমি কি রিয়ার গায়ে হাত তুলে খুব ভালো করেছো? তো কি করব? ওকে ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠাই, আর ও এসব আকাম কুকাম করে বেড়াচ্ছে। এখন আর পড়াশোনা করার সময় এসব কেন করছে? তুমি মনে হয় ভুলে গেছো, তুমি যখন আমার সঙ্গে রিলেশন করতে তখন আমিও এই বয়সেই ছিলাম। তাই বলে কি তুমি ওকে প্রশ্রয় দিচ্ছ এসব করে বেড়ানোর জন্য? না দেখো, ব্যাপারটা সেরকম নয়। আমি ওকে প্রশ্রয় কেন দিতে যাব? কিন্তু আমি ওর ভাবি, ওর ভালো মন্দ বোঝার অধিকার কিন্তু আমারও রয়েছে। তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো তো। আমি রিয়ার কাছ থেকে ওর বয়ফ্রেন্ড নীলের ফোন নাম্বার নিয়েছি। আমি কাল ওই ছেলের সঙ্গে দেখা করে কথা বলবো, তারপরে দেখি কি করা যায়। ঠিক আছে, তোমার যা ভালো মনে হয় তাই করো, কিন্তু চিন্তা ভাবনা করে করবে। তুমি আমাকে বিশ্বাস করো তো? এটা তুমি কেমন কথা বললে? আমি তোমাকে বিশ্বাস করবো না তো কাকে বিশ্বাস করব? তাহলে তুমি আমার উপর ভরসা রাখো, আর এই ব্যাপারটা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। যা করার আমিই করব। এখন ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। এই বলে প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়ে কিচেনে চলে গেল। আর এদিকে আবির কিছুক্ষণ বিছানার উপর বসে বিশ্রাম নিয়ে তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে গিয়ে বসে, তখনই প্রিয়াঙ্কা আবির আর তার জন্য কফি বানিয়ে নিয়ে আসে। দুজনে একসঙ্গে বসে কফি খায় আর আড্ডা দিতে থাকে। এর পরের দিন প্রিয়াঙ্কা নীলের নাম্বারে ফোন দেয়। 2 বার রিং হতেই নীল ফোনটা রিসিভ করে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাকে তুমি চিনবে না, কারণ
আজকের আগে কখনো তোমার সঙ্গে আমার কথা হয়নি। আমি রিয়ার ভাবি। আজ বিকেলে তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? ও আচ্ছা ভাবি, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালোই আছি। বলছিলাম বিকেলে তুমি একটু আমার সঙ্গে দেখা করতে পারবে? হ্যাঁ অবশ্যই, কোথায় দেখা করবেন বলেন? আমি তোমাকে একটা কফি শপের অ্যাড্রেস মেসেজ করে দিচ্ছি, তুমি ওখানেই চলে এসো। তোমার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয় আর নীলকে একটা কফি শপের অ্যাড্রেস মেসেজ করে দেয়। বিকেলে যথাসময়ে প্রিয়াঙ্কা সেখানে পৌঁছে যায়। প্রিয়াঙ্কা সেখানে পৌঁছে দেখতে পায় নীল তার জন্য আরও আগে থেকেই অপেক্ষা করছে। রিয়া নীলের একটা ছবি প্রিয়াঙ্কাকে দেখিয়েছিল, তাই নীলকে খুঁজে পেতে প্রিয়াঙ্কার খুব একটা কষ্ট হয়নি। প্রিয়াঙ্কা আর নীল দুজন সামনাসামনি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। প্রিয়াঙ্কা খুঁচিয়ে খুঁচিয়ে নীলকে দেখছে। বেশ কিছুক্ষণ পর সে নিজেই নীরবতা ভেঙে বলে, তুমি কি রিয়াকে বিয়ে করবে বলে তার সঙ্গে সম্পর্কে আছো, নাকি অন্য কিছু? প্রিয়াঙ্কার হঠাৎ এমন প্রশ্নে কিছুটা বিচলিত হয়ে পড়ে নীল, আর তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলতে থাকে, দেখুন, আমরা একে অপরকে ভালোবাসি আর দুজন সারা জীবন একসঙ্গে থাকবো বলেই রিলেশনে এসেছি। তাহলে লুকিয়ে কেন প্রেম করছো? ফ্যামিলিকে জানিয়ে দাও আর রিয়াকে বিয়ে করে তোমাদের বাড়িতে নিয়ে যাও। তখন নীল বলতে থাকে, না মানে আসলে ভাবি, আমি এই বছরই অনার্স কমপ্লিট করেছি, চাকরির জন্য ঘুরছি, কিন্তু কোথাও চাকরি পারছি না। বাবা মায়ের বেকার ছেলে। আমার ফ্যামিলির আর্থিক অবস্থাও অতটা ভালো নয় যে আমি কোনো চাকরি বাকির না করেই আমার বউকে কিছু একটা করে খাওয়াতে পারবো। কাল রিয়াকে নিয়ে কোথায় গিয়েছিলে? ওর ভার্সিটির পাশে একটা পার্ক আছে, ওখানে বসে দুজন গল্প করছিলাম। ওকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যেও না। না মানে আসলে ভাবি, আমি ফ্যামিলি থেকে সেরকম হাত পড়েছের জন্য টাকা পাই না, সেটা আপনাকে বললাম। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তাই গার্লফ্রেন্ড নিয়ে লং ট্যুর দেওয়ার মতো অ্যাবিলিটি আমার হয়ে ওঠে না। তাহলে এখন কি নিয়ে চিন্তা করছো? কি করবে? চাকরির জন্য বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছি, কিন্তু চাকরিটা হচ্ছে না, তাই একটু টেনশনে আছি। আমি যদি তোমাকে ছোটখাটো একটা ব্যবসার ব্যবস্থা করে দিই তাহলে সেটা করবে? কেন করব না, অবশ্যই করব, কিন্তু ভাবি সমস্যা হলো ব্যবসা করতে হলে একটু মূলধন প্রয়োজন, যেটা আমার হাতে নেই। সে ব্যবস্থা আমি তোমাকে করে দেব, বলো তুমি করবে কিনা। কিন্তু ভাবি, আপনি এত টাকা কোথায় পাবেন? আপনার হাজবেন্ড মানে রিয়ার বড় ভাই একজন পুলিশ অফিসার এবং একজন সৎ ন্যায় পুরায়ণ পুলিশ অফিসার। উনি নিশ্চয়ই মাসে লাখ টাকা ইনকাম করে না? হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমার হাজবেন্ড একজন সৎ এবং ন্যায়পরায়ণ পুলিশ অফিসার। তিমি মাছের লাখ টাকা ইনকাম করে না, কিন্তু আমার বাবার টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই। বাবার অবর্তমানে সব কিছুর একমাত্র মালিক আমি, তাই আমি তোমাকে সহযোগিতা করতে চাই। কিন্তু ভাবি, আপনি তো আমার ব্যাপারে সেরকম কিছুই জানেন না, তাহলে আপনি কেন আমাকে এতগুলো টাকা দিয়ে সহযোগিতা করবেন? যদি তখনও এমনটা হয় আমি আপনার ননদ নয় অন্য কাউকে বিয়ে করে ফেলি, তখন কি হবে? যার ঠকানোর ইচ্ছে সে ঠকাবে, সেটা যেভাবেই হোক। কিন্তু কেউ যদি কাউকে সত্যিভাবে ভালোবাসে তাহলে সে তার ভালোবাসার মানুষটাকে ঠকানোর চিন্তা কখনোই করবে না। আর সেই জন্য আমি তোমাকে এই সহযোগিতাটা করতে চাই। এখন বলো তোমার কি মতামত? ভাবি, আমার ব্যাপারে তো আমি আপনাকে বললাম, এখন আপনি আমাকে যেটা করতে বলবেন আমি সেটাই করব। কারণ এইটুকু সময় আমি আপনার সঙ্গে কথা বলে এটা বুঝতে পেরেছি যে আপনি কখনো আমার কিংবা আমাদের খারাপ হোক এটা চাইবেন না। তখনই প্রিয়াঙ্কা তার পার্স থেকে 5 লক্ষ টাকা বের করে নীলের হাতে তুলে দেয়, আর তারপর বলে, এখানে 5 লক্ষ টাকা আছে, এটা তুমি নিয়ে যাও। এটা দিয়ে ছোটোখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাও। আর যদি আরও টাকার প্রয়োজন হয় তাহলে তুমি শুধু আমাকে একটা ফোন দিবে। কিন্তু হ্যাঁ, এই ব্যাপারে রিয়া যেন কোনো কিছু জানতে না পারে। সে যদি তোমাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে তাহলে তুমি বলবে এই পুরো টাকাটা তোমার বাবা নিজের সম্পদ বিক্রি করে তোমাকে দিয়েছে। কিন্তু ভাবি, তার সঙ্গে মিথ্যে কথা বলাটা কি ঠিক হবে? কারণ সে আমার ফ্যামিলির ব্যাপারে সব কিছুই জানে। জানলে জানুক, তাতে কি হয়েছে? সে তো আর কোনো দিন তোমার বাড়িতে গিয়ে দেখেনি তোমার বাড়িতে কি আছে না আছে। কিন্তু ভাবি, তারপরও আমার ভয় করে যদি সে কোনোভাবে আমাকে ভুল বোঝে,
কারণ আমি তো তাকে সত্যিকার অর্থে ভালোবাসি। আমি চাই না সে কোনোভাবে আমাকে ভুল বুঝুক। দেখো, তোমাকে এত কিছু চিন্তা করতে হবে না। আমি তোমাকে 3 মাস সময় দিলাম। এই 3 মাসের মধ্যেই তুমি একটা কিছু করে দেখাবে, আর তারপর যা করতে হয় সব আমি করব। তোমাকে এত কিছু নিয়ে চিন্তা করতে হবে না। ঠিক আছে ভাবি, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, সেটাই। বাই দ্য ওয়ে, আজ তাহলে আমি আসি। এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে আসে। আর এদিকে দিন যেতে থাকে। নীল প্রিয়াঙ্কার দেওয়া টাকা দিয়ে একটা ব্যবসা দাঁড় করায়। আর 3 মাসের মধ্যে মোটামুটি সে ভালো একটা পজিশনে চলে যায়। এদিকে রিয়া বারবার নীলকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে নীল এত টাকা কোথায় পেয়েছে। নীল তখন প্রিয়াঙ্কার বলা কথাটাই রিয়াকে বলে, কিন্তু রিয়া এই ব্যাপারটা কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না। সে বিশ্বাস করতে পারছিল না যে তার ফ্যামিলি তাকে এতগুলো টাকা দিয়েছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে সে নীলের সঙ্গে ঝামেলাও করছিল না, কারণ সে নীলকে সত্যিই ভালোবাসে। সে এটা বিশ্বাস করতে যে যাই কিছু হয়ে যাক না কেন, নীল তাকে ঠকানোর চিন্তা কখনোই করবে না। এদিকে প্রিয়াঙ্কা 7 মাসের প্রেগনেন্ট। আবি সর্বক্ষণ তাকে খেয়াল রাখার জন্য বাড়িতে একটা নার্স রেখে দিয়েছে, আর সেই সঙ্গে কাজের লোক তো আছেই। প্রিয়াঙ্কাকে কখনো কোনো কাজ করতে দেয় না। এদিকে তার শাশুড়ি মা রিয়া তো আছেই, তাকে সারাক্ষণ চোখে চোখে রাখে। এদিকে প্রিয়াঙ্কার আর বসে শুয়ে খেতে ভালো লাগছে না, তাই তো সে তার শাশুড়ি আম্মুকে বলে, আম্মু, এসব আপনারা আমার সঙ্গে কি শুরু করেছেন? আমি তো এসব কিছু আর নিতে পারছি না, আমার ভালো লাগছে না। এসব তুমি কি বলছো বৌমা? এখন তোমাকে কোনো কাজ করা চলবে না। তুমি 7 মাসের আন্তঃসত্ত্বা, এখন তোমার পুরোপুরি বিশ্রামের প্রয়োজন। আম্মু, আমি সারাদিন বসে থাকতে পারছি না, আমার বোরিং লাগে। আমাকে অন্তত কিছু একটা করতে দিন। বোরিং লাগুক আর যাই লাগুক, কি হয়েছে? হ্যাঁ, কেন তুমি কোনো কাজ করতে পারবে না? কারণ তোমার পেটে আমার একমাত্র বংশধর আসতে চলেছে বলে কথা। এখন তোমাকে আমি কোনোভাবেই কোনো কাজ করতে দিতে পারি না। তার মানে আমাকে আপনারা একদম মুরগির মতো খাঁচায় বন্দি করে রাখবেন, তাই না? সে তুমি যাই মনে করো, তাই কিছু আমি কোনো রিস্ক নিতে চাই না। এভাবেই চলতে থাকে তাদের দিনগুলো। এর কিছুদিন পরেই নীল হঠাৎ করেই প্রিয়াঙ্কাকে ফোন দেয় আর বলে, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আল্লাহর রহমতে ভালোই আছি। এবার তোমার ব্যাপারে বলো। ভাবি, আমার অবস্থা তো খুবই ভালো, ব্যবসায়ী খুব ভালো লাভ হচ্ছে। এবার বলুন কি করব? সোজা তোমার আব্বু আম্মুর সঙ্গে কথা বলো, আর তাদেরকে নিয়ে আমাদের বাড়িতে আসো। ঠিক আছে ভাবি, আপনি যেমন বলবেন। এই বলে প্রিয়াঙ্কা ফোনটা কেটে দেয়। আর এদিকে পরের দিন নীল তার বাবা মায়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলে। তার বাবা মাকে নিয়ে আবিরদের বাড়িতে চলে আসে। সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে। তখনই হঠাৎ করেই নীলের আব্বু আবিরকে উদ্দেশ্য করে বলে, দেখুন, নীল আর রিয়া দুজন দুজনকে ভালোবাসে। ওদের বিয়ের যথেষ্ট বয়সও হয়েছে, তাই আমি চাইছি ওদের বিয়ের কাজটা সেরে ফেলতে। হ্যাঁ আঙ্কেল, এটা আপনি একদম ঠিক কথাই বলেছেন। আব্বু আম্মু, তোমরা কি বলো এই ব্যাপারে? সে তোরা যেটা ভালো মনে করিস সেটাই কর। আমার এই ব্যাপারে কিছুই বলার নেই, কারণ তারা দুজন দুজনকে ভালোবাসে। আর ভালোবাসার একটা সম্পর্কে পূর্ণতা দেওয়ার মতো ভালো আর কিছুই নেই। তারপর দুই পরিবারের সম্মতিতে নীল আর রিয়ার বিয়েটা হয়ে যায়। 2.5 মাস পর প্রিয়াঙ্কা সেদিন সকালবেলা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আবিরের আবার অফিসে একটা জরুরি কাজ পড়ে যায়, তাই আবিরকে থানায় চলে যেতে হবে। আবির তার আম্মুকে ডেকে বলে, আম্মু, প্রিয়াঙ্কার শরীরটা খারাপ লাগছে, তুমি প্রিয়াঙ্কার খেয়াল রেখো। আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। অবস্থা খারাপ বুঝলে আমাকে ফোন করো। ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না, আমি তো আছি। এই বলে আবির বাসা থেকে বের হয়ে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। প্রিয়াঙ্কার প্রচণ্ড ব্যথা উঠে, ব্যথায় প্রিয়াঙ্কার শরীর একদম নীল হয়ে যাচ্ছিল। তাই আবিরের আম্মু কোনো রিস্ক না নিয়ে প্রিয়াঙ্কাকে নিয়ে হসপিটালে চলে আসেন। এদিকে হসপিটালে আসার পর ডাক্তার আল্ট্রাসনোগ্রাফি করেন। আল্ট্রাসনোগ্রাফিতে দেখা যায় প্রিয়াঙ্কার বেবি হওয়ার সময় আরও 20 দিন বাকি আছে। এখনও বেবি হওয়ার টাইম হয়নি। কিন্তু হঠাৎ করেই প্রিয়াঙ্কার এমন ব্যথা হচ্ছে কেন? ডাক্তার প্রিয়াঙ্কাকে ব্যথা কমানোর জন্য ওষুধই দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। এদিকে ব্যথা মাথায় উঠে যায়। প্রিয়াঙ্কার অবস্থা খুব খারাপ হতে থাকে। তাই ডক্টর প্রিয়াঙ্কাকে ঢাকা মেডিকেলে রেফার করেন। ঢাকা মেডিকেলে নিয়ে আসার পর ডাক্তার জানান, দেখুন, রোগীর অবস্থা খুবই খারাপ, ইমার্জেন্সি সিজার করতে হবে। তবে সেখানে একজনেই মাত্র বেঁচে থাকবে, সেটা হয় মা নয়তো সন্তান। এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনারা কাকে বাঁচাবেন? এই কথাটা শুনে আবির একদম পাগলের মতো হয়ে যায় আর বলতে থাকে, আরে ডাক্তার,
এসব আপনি কি বলছেন? আপনি চিন্তা ভাবনা করে বলছেন তো? টেস্টগুলো আবার করান, প্রয়োজনে আবার চেক আপ করুন। দেখুন, আমি সব কিছু ভালোভাবে দেখে তারপরেই বলছি, আমরা দুজনকে বাঁচাতে পারবো না, যে কোনো একজনকে বাঁচাতে হবে, হয়তো বাচ্চা নয়তো মা। দেখুন, আবার দুজনকেই লাগবে। আপনি টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। টাকা যা লাগে আমি দেব। প্রয়োজনে আমার কিডনি বিক্রি করে টাকা দেব, কিন্তু আমার দুজনকেই চাই। দেখুন, এটা কোনোভাবেই সম্ভব নয়। আমাদের যা বলার বলে দিয়েছি, এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের। প্লিজ ডক্টর, আপনি একটু চেষ্টা করে দেখুন। প্রিয়াঙ্কা না থাকলে আমি বেঁচে থাকবো না, আর সন্তান বেঁচে না থাকলে প্রিয়াঙ্কা মানসিক তবে ভেঙে পড়বে। প্লিজ আপনারা কিছু একটা করুন। এই বলে আবির কান্না করতে থাকে। আর তখন ডাক্তার আবিরকে বলে, দেখুন, আমরা দুজনকে একসঙ্গে বাঁচাতে পারবো কিনা সেটা বলতে পারছি না, কারণ জীবন মৃত্যুর উপর আমাদের কোনো হাত নেই। তারপরেও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, দেখি আল্লাহ কি রেখেছে। এই বলে ডক্টর সেখান থেকে চলে যান এবং প্রিয়াঙ্কাকে অপারেশন হলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করেন। 2 ঘন্টার পর ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হন। এদিকে আবির ততক্ষণে অপারেশন থিয়েটারের সামনে পায়চারি করছে আর ইউনুস পাঠ করছে। আল্লাহ, তুমি আমার স্ত্রী সন্তান দুজনকেই সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দাও। আমি এছাড়া তোমার কাছে আর কোনো কিছুই চাই না। তারা দুজন মানুষই আমার জীবনে খুবই ইম্পর্ট্যান্ট। আল্লাহ, তুমি একটু দয়া করো। ততক্ষণে ডাক্তার অপারেশন থিয়েটার থেকে বের হয় আর আবির দৌড়ে গিয়ে ডক্টরের সামনে দাঁড়ায় আর বলতে থাকে, কি হলো ডক্টর, আমার স্ত্রী সন্তান ঠিক আছে তো? ডাক্তার তখন কোনো কথাই বলে না। এটা দেখে আবির চিন্তিত হয়ে পড়ে আর ডাক্তারকে বলতে থাকে, কি হলো ডাক্তার, আপনি কোনো কথা বলছেন না কেন? আমার স্ত্রী সন্তান ঠিক আছে তো? ওরা দুজনই ভালো আছে তো? প্লিজ ডক্টর, কিছু বলুন। এভাবে চুপ করে থাকবেন না। তখনই ডাক্তার আবিরকে উদ্দেশ্য করে বলতে থাকে, আই এম সো সরি মিস্টার আবির। আমরা অনেক চেষ্টার পরেও আপনার সন্তানকে বাঁচাতে পারলেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারলাম না। কথাটা শোনা মাত্রই আবির চিৎকার দিয়ে যেতে ওঠে। আর তখনই তার মা, বাবা বা তার ছোট বোন এবং প্রিয়াঙ্কার বাবা তার কাছে চলে আসে। আর তারাই সেই কথাটা শুনতে পায়। ইতিমধ্যে হসপিটালের ভিতরে কান্নার একটা রোল পড়ে গেছে। ঠিক তখনই প্রিয়াঙ্কাকে অপারেশন থিয়েটার থেকে বের করা হয়। আবির কান্না করতে করতে প্রিয়াঙ্কার কাছে চলে যায় আর তার হাত দুটো ধরে বলতে থাকে, প্রিয়াঙ্কা, প্লিজ তুমি আমার সঙ্গে কথা বলো। তুমি এভাবে আমাকে ফেলে চলে যেতে পারো না। তুমি আমাকে কথা দিয়েছিলে, যত যাই কিছু হয়ে যাক না কেন তুমি আমার পাশে থাকবে, কখনোই আমাকে ফেলে চলে যাবে না। প্লিজ প্রিয়াঙ্কা, চোখ খোলো, আমার সঙ্গে কথা বলো। এই বলে সে চিৎকার করে কান্না করতে থাকে আর বারবার প্রিয়াঙ্কাকে ফিরে আসার জন্য বলতে থাকে। আবিরের মা তখন আবিরের কাঁধে হাত রেখে বলতে থাকে, আবির প্লিজ নিজেকে একটু শান্ত করে দেখো। আল্লাহর উপর আমরা কেউ যেতে পারি না। আল্লাহ যেটা মনে করেছেন সেটাই করেছেন। আল্লাহর ফয়সালা মেনে নিতে হবে, কারণ আল্লাহ উত্তম ফয়সলাকারী। আম্মু, এটা হতে পারে না। প্রিয়াঙ্কা এভাবে আমাকে ফেলে চলে যেতে পারে না। সে আমাকে কথা দিয়েছিল সারা জীবন আমার পাশে থাকবে, কখনো আমাকে ফেলে কোথাও যাবে না। আম্মু প্লিজ, তুমি প্রিয়াঙ্কাকে বলো আমার ডাকে সাড়া দিতে। আমি ওকে ছাড়া বেঁচে থাকতে পারবো না। ঠিক তখনই একজন নার্স আবির আর প্রিয়াঙ্কার বাচ্চাকে নিয়ে অপারেশন থিয়েটার থেকে বের হয় আর তাদের সামনে এসে দাঁড়িয়ে আবিরকে উদ্দেশ্য করে বলে, মিস্টার আবির, এই নিন আপনার সন্তান, আপনার কন্যা সন্তান হয়েছে। তখনই আগে সেখান থেকে উঠে গিয়ে নার্সের কোল থেকে নিজের সন্তানকে কোলে নেয়। আবির তার সন্তানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই জন্য প্রিয়াঙ্কার ফটোকপি, চেহারা একদম মায়ের মতো হয়েছে। আবির তার মেয়ের দিকে তাকিয়ে বলতে থাকে, মারে, তোর আম্মুকে বল না জেগে উঠতে। তোর আম্মুকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না। তাকে আমি প্রচণ্ড ভালোবাসি। বল তোর আম্মুকে আমাকে ফেলে এভাবে চলে না যেতে। বারবার এই কথা বলতে থাকে আর কান্না করতে থাকে। হসপিটালে পরিবেশ থমথমে হয়ে গেছে। কেউ আবিরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না, কারণ আবির প্রিয়াঙ্কাকে নিজের জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসে। তার এভাবে চলে যাওয়া আবিরকে একদম শেষ করে দিচ্ছে। সে কোনোভাবেই এটা মেনে নিতে পারছে না। এদিকে তখনই ছোট বাচ্চাটা কান্না করতে শুরু করে দেয়, কারণ সে পৃথিবীতে এসেছে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে, কিন্তু এখনো মায়ের বুকের দুধ খেতে পায়নি। কারণ তার আম্মু সে পৃথিবীতে আসার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে।
রিয়া তখন তার ভাইয়ের কোল থেকে বাবুকে তার কোলে নেয়, তারপর নার্সকে উদ্দেশ্য করে বলে, নার্স প্লিজ বাবুর খাবারের ব্যবস্থা করুন। ওকে মায়ের দুধ তো দেওয়া যাচ্ছে না, বিকল্প কিছু ব্যবস্থা করুন। দেখুন, আমাদের হসপিটালে তো সেরকম কোনো ব্যবস্থা নেই। আমি আপনাকে একটা ফর্মুলা দুধ লিখে দিচ্ছি, আপনি প্লিজ বাইরে থেকে নিয়ে আসুন, তারপর আমি ব্যবস্থা করছি। এই বলে নার্স রিয়ার হাতে একটা কাগজ তুলে দেয়, আর রিয়া সেটা নীলকে দিয়ে আনিয়ে নেয় আর বাবুকে ফিডিং করা। সেদিন রাতেই প্রিয়াঙ্কার দাহের কাজ সম্পন্ন হয়। সমাপ্ত হয়। প্রিয়াঙ্কাকে মাটির বিছানায় শুয়ে দিয়ে সবাই চলে আসে, কিন্তু আবির কোনোভাবেই প্রিয়াঙ্কাকে একা ফেলে আসতে মন চাইছিল না। সে প্রিয়াঙ্কার কবরের পাশে বসে থাকে, যেন চলে গেলেই প্রিয়াঙ্কা হারিয়ে যাবে। অনেক কষ্ট করে সবাই আবিরকে সেখান থেকে নিয়ে বাসায় চলে আসে। আবির ব্যালকনিতে বসে আছে আর আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। তখনই রিয়া তার পাশে এসে দাঁড়ায় আর বলে, ভাইয়া দেখ, বাবু একদম তার মায়ের মতো হয়েছে। রিয়ার কথায় আবির পেছন দিকে ফিরে তাকায় আর মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রিয়ার কোল থেকে তার বাচ্চাকে কোলে নিয়ে বলতে থাকে, মা, আজ থেকে তুই আমার ছোট্ট পিউ। তোর মা তো আমাকে ছেড়ে চলে গেছে, তুই প্লিজ কখনো আমাকে ছেড়ে চলে যাস না। এখন থেকে তুই আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তুই যদি তোর আম্মুর মতো আমাকে ফেলে চলে যাস, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই কথা বলে আবির তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এদিকে দেখতে দেখতে 3 দিন চলে যায়। আজ প্রিয়াঙ্কার জন্য ছোট একটা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। তারপর দেখতে দেখতে 4 বছর সময় চলে যায়। ইতিমধ্যে প্রিয়াঙ্কার কথা আবির আস্তে আস্তে বলতে শুরু করেছে। পিউ এখন বড় হয়েছে, সব কথায় আলতো আলতো করে বলতে পারে, সবাইকে ডাকতে পারে, কিন্তু একটা ডাক এখনো তার মুখ থেকে বের হয়নি, সেটা হলো আম্মু। কিন্তু সেদিন হঠাৎ করেই পিউ কারো মুখ থেকে আম্মুর ব্যাপারে একটা কথা শুনে, তাই তখন আবির অফিস থেকে বাসায় আসে। তখনই পিউ দৌড়ে গিয়ে তার বাবার কোলে উঠে আর বলতে থাকে, আব্বু আম্মু কাকে বলে? মেয়ের মুখ থেকে এই কথাটা শুনে মুহূর্তের মধ্যেই আবেগপ্রবণ হয়ে পড়ে আবির, আর তারপর বলতে থাকে, কেন মা, কি হয়েছে? এ ব্যাপারে কে তোমাকে কি বলেছে? আমাকে বলো তো শুনি। জানো, ওই পাশের বাড়িতে আমার একটা নতুন বন্ধু হয়েছে। সে বলল তার আম্মু নাকি তাকে অনেক আদর করে। আমার কি আম্মু আছে? না মা, তোমার আম্মু নেই। তোমার আম্মু ওই আকাশের তারা হয়ে গেছে। তাহলে আমাকে একটা আম্মু এনে দাও না, যে আমাকে অনেক ভালোবাসবে। আম্মু, এসব কথা বলতে হয় না, আর এসব কথা তুই কখনোই বলবে না, তাহলে কিন্তু পাপা তোমাকে বকা দেব বলে দিলাম। তোমার আম্মুর কোনো প্রয়োজন নেই। তোমার পাপা তো তোমায় অনেক ভালোবাসে আর অনেক আদর করে, তাহলে তুমি আম্মু দিয়ে কি করবে? প্লিজ কখনো আর এসব কথা বলবে না। না বাবা, আমি এসব কোনো কথা শুনতে চাই না। আমার আম্মু লাগবে। প্লিজ তুমি আমাকে আম্মু এনে দাও। আম্মুর সঙ্গে আমি সারা দিন খেলা করতে চাই। আমার আম্মু আমাকে ভালোবাসবে, আমার সঙ্গে খেলা করবে। প্লিজ আব্বু। মেয়ের ওরকম বায়না শুনে আবির কিছুটা রেগে যায় আর মেয়েকে ধমক দিয়ে বলতে থাকে, তোমাকে না বললাম তুমি এসব কথা বলবে না, তারপরও কেন এসব কথা বলছো? যাও, চুপচাপ গিয়ে খেলা করো। কান্না করে দেয় আর সেখান থেকে চলে যায়। এদিকে তখনই আবিরের আম্মু সেখানে চলে আসে। পিউ কান্না করছে, এটা দেখে আবিরের আম্মু তাকে কোলে নেয় আর আবিরের সামনে এসে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, কি ব্যাপার আবির, কি হয়েছে? ওভাবে কান্না করছে কেন? আর তুই ওকে ধমক কেন দিয়েছিস? আম্মু, ওকে এসব আজে বাজে কথা কে শেখাচ্ছে? ও আমাকে বলছে ওর নাকি আম্মু লাগবে। সবার আম্মু নাকি সবাইকে অনেক ভালোবাসে, আদর যত্ন করে, সবার সঙ্গে খেলাধুলা করে। আমিও কে কোন জিনিসটা থেকে দূরে রাখছি, কোনো আদরটা দিচ্ছি না, তারপর কেন ওর আম্মু লাগবে? আবিরের আম্মু কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলতে থাকে, দেখো বাবা, প্রত্যেকটা সন্তানের এই মায়ের আদর স্নেহ ভালোবাসা পাওয়া প্রয়োজন, যেটা তোর মেয়ে পায়নি। হ্যাঁ, এটা তো সত্যিই হবে। সব সন্তানেরা তার বাবা মায়ের কাছ থেকে অনেক আদর যত্নে ভালোবাসা পায়, কিন্তু তোর মেয়ে সব পেয়ে উঠছে না, তাই হয়তো এরকম বায়না করছে। কিন্তু সে কেন এটা বুঝতে পারছে না? তার আম্মু ওই আকাশের তারা হয়ে গেছে। এখন চাইলেও আমি আর তার আম্মুকে এনে দিতে পারবো না।
দেখ, তুই গর্ভধারিণী মাকে এনে দিতে পারবি না, এটা সত্যি, কিন্তু তার জন্য নতুন একটা আম্মু তো নিয়ে আসতে পারবি। তাই প্লিজ মা হিসাবে আমি তোকে রিকোয়েস্ট করছি, সারা জীবন তো আর একা একা কাটাতে পারবি না, একটা বিয়ে কর। আম্মু, আমার মেয়ের সঙ্গে সঙ্গে দেখছি তোমারও মাথা খারাপ হয়ে গেছে। তুমি জানো তুমি এসব কি বলছো? আমি কখনো প্রিয়াঙ্কাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। সে আমার জীবনের সবটা জুড়ে রয়েছে। আমার জীবনের সঙ্গে অন্য কাউকে জড়ানো এটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ সে আমার আত্মার সঙ্গে মিশে রয়েছে। তার জায়গাটা অন্য কাউকে আমি কখনোই দিতে পারবো না। আমি জানি, তারপরও তোর মেয়ের জন্য বলছি, একটাবার চিন্তা করে দেখিস। এই বলে আবিরের আম্মু আবিরের মেয়েকে নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে আবির নিজের রুমে চলে আসে আর মনে মনে চিন্তা করতে থাকে, সত্যি কি সে তার মেয়েকে প্রপার ভালোবাসা আদর দিতে পারছে না, যার কারণে তার মেয়ের মনে হচ্ছে তার একটা মায়ের প্রয়োজন। কিন্তু সে তো কখনোই প্রিয়াঙ্কার জায়গাটা অন্য কাউকে দেবে না। সে প্রিয়াঙ্কাকে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসতো। তার ভালোবাসার জায়গাটা প্রিয়াঙ্কা ছাড়া অন্য কেউ দখল করুক, এটা সে কখনোই চায় না। তাই সে চিন্তা করতে থাকে, এই মেয়েকে যেভাবেই হোক মায়ের অভাব বুঝতে দেওয়া যাবে না, তাকে আরও অনেক বেশি ভালোবাসতে হবে, যাতে সে কখনোই এটা মনে না করে তার একটা আম্মুর প্রয়োজন। তাই এরপর থেকে আবির মেয়ের প্রতি আরও অনেক বেশি যত্নশীল হয়ে পড়ে আর মেয়েকে সব দিক থেকে সম্পূর্ণ ভালোবাসা দেওয়ার চেষ্টা করতে থাকে। তারপর মেয়েটা বড় হতে শুরু করে। এদিকে আবিরের বোনেরও বাচ্চা হয়েছে, তার একটা ছেলে সন্তান, বর্তমান বয়স 2 বছর। আবির আর প্রিয়াঙ্কার মেয়ে পিউ, যার বয়স এখন 5 বছর। তাই আবির ঠিক করেছে মেয়েকে এই বছর স্কুলে দেবে এবং জানুয়ারির 5 তারিখ মেয়েকে স্কুলে ভর্তি করানোর জন্য নিয়ে যায়। স্কুলের ইন্টারভিউ রুমে টিচার যখন প্রত্যেকটা বাচ্চার আইডেন্টিটি নিয়েছিল, তখন পিউ এর পালা আসে। টিচার পিউকে ডেকে নেয় আর বলতে থাকে, তোমার পরিচয় দাও। আমি পিউ, আমার বাবা আবির চৌধুরী। তোমার বাসা কোথায়? আর তোমার আম্মুর নাম বললে না যে? আমার বাসা মিরপুর 11 নম্বর সেক্টরে 201 নম্বর বাড়ি। আর আমার আম্মু তো নেই। কেন, কি হয়েছে? তোমার আম্মু কোথায় গেছে? সেটা তো আমি জানি না, কিন্তু আমার আম্মু নেই। আমি আব্বুকে অনেকবার বলেছি আমাকে আম্মু নিয়ে এসে দেওয়ার জন্য, কিন্তু আমার আব্বু এখনও আমাকে আম্মু এনে দেয়নি। প্লিজ টিচার, আপনি আমার আব্বুকে বলুন না আমার আম্মুকে এনে দিতে। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার আব্বুর সঙ্গে কথা বলবো এবং তোমার আম্মুকে এনে দেওয়ার ব্যবস্থা করব। এই বলে তিনি পিউ এর ইন্টারভিউ নেওয়া শেষ করেন এবং তারপর আবিরকে একা নিজের কেবিনে ডাকেন। পিউ টেবিল থেকে বের হয়ে চলে আসার পর টিচার আবিরের সঙ্গে কথা বলেন আর এটা জিজ্ঞাসা করেন পিউর কেন আম্মু নেই। তখন আবির টিচারকে সব কিছু খুলে বলেন। টিচার তখন বলে, সত্যি আপনার মতো প্রেমিক পুরুষ এবং স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার, যে কিনা মৃত স্ত্রীকে এতটা ভালোবাসতে পারে, যে মৃত স্ত্রীর স্মৃতি নিয়ে সারা জীবন পার করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে। স্যালুট আপনাকে। ভালো থাকুন আপনি, আপনার সন্তান আর আপনার ফ্যামিলি নিয়ে অনেক শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকে। আর এটা দোয়াতে রাখবেন যেন আমি আমার মেয়েকে আব্বু আর আম্মু দুটোরই ভালোবাসা দিতে পারি। হ্যাঁ অবশ্যই, অনেক অনেক শুভকামনা রইল। এবারে আবির মেয়েকে নিয়ে স্কুল থেকে বের হয়ে আসে, রাস্তায় গাড়ি চালাচ্ছে আর মনে মনে বলছে প্রিয়াঙ্কার কথা অনেক বেশি মনে পড়ছে। আবির আনমনেই বলে ওঠে, আমাকে ছেড়ে চলে যাওয়াটা কি এতটাই জরুরি ছিল যে আমার মেয়েটা আজ আম্মু বলে ডাকতে পারে না? কথাটা শুনেই পাশ থেকে বলতে থাকে, কি হলো আব্বু, এসব কি বলছো তুমি? তুমি তো বলে আমার আম্মুর কোনো প্রয়োজন নেই, তাহলে তুমি এই কথা বলতে বলতে কান্না করছো কেন? এসব কথার বলবে না, চোখের জল মুছে নাও, তাহলে কিন্তু আমি খুব রাগ করব, বলে দিলাম। এই বলে পিউ নিজেই আবিরের চোখের পানি মুছে দিয়ে তাকে ডেকে নেওয়ার বৃথা চেষ্টা করতে থাকে। তখনই আবির গাড়িটা থামিয়ে মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে বলতে থাকে, না রে, তোর আম্মু তো আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তুই কখনো আমাকে ছেড়ে চলে যাস না। তুই যদি তোর আম্মুর মতো আমাকে ফেলে চলে যাস তাহলে আমি বেঁচে থাকতে পারবো না, সত্যি বলছি। আমি কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আব্বু। আই লাভ ইউ সো মাচ আব্বু। এই বলে পিও আবিরের গালে চুমু খায়, আবারও নিজের মেয়েকে তার কপালে চুমু দিয়ে
আর নিজের বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার প্রিয়াঙ্কা চলে গেছে তো কি হয়েছে? আমার প্রিয় তো আছে, যাকে নিয়ে আমি বাকিটা জীবন স্বাচ্ছন্দ্যে কাটিয়ে দিতে পারি। আল্লাহ, তোমার কাছে শুধু একটাই চাওয়া, প্রিয়াঙ্কা যেভাবে আমাকে ছেড়ে চলে গেছে, পিউ যেন কখনোই আমাকে ছেড়ে এভাবে চলে না যায়। আল্লাহ, তুমি পিউকে কখনোই আমার জীবন থেকে সরিয়ে নিও না। আমিন। এই বলে আবির চোখে জল ফেলতে থাকে। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটা এই পর্যন্তই। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।